আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের স্মারকলিপি। কাল দলের বর্ধিত সভায় অংশ নেবেন ৪,০০০ নেতাকর্মী। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি, সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। ৬ মাসে ভঙ্গুর অর্থনীতিকে গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। এমন ইনভেস্টমেন্ট আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিলে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহার। ২২ এপ্রিল শুনানির দিন ধার্য। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে, এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে রামপুরায় জুয়েলার্স মালিক সমিতির বিক্ষোভ। জননিরাপত্তায় রাজধানীতে রাতভর টহল তল্লাশি। বাজারে সক্রিয় সিন্ডিকেট, শুল্ক ছাড়ের প্রত্যাশিত প্রভাব পড়েনি খেজুরের দামে। প্রথম রোজা থেকে ভেজাল বিরোধী অভিযান চালাবে বিএসটিআই। রাজধানীর জামান টাওয়ারের আগুন ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আটকা পড়া ২ জনকে অক্ষত উদ্ধার। ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই ৭, ৮, ৯, ১০ তলার মধ্যে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখব। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা। দেশের বিরুদ্ধে আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখতে জাতীয় নির্বাচনের দাবিতে এই স্মারকলিপি কর্মসূচি বলে জানান তারা। সকাল ১১টার দিকে এই কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধিরা। পরে প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করলে হাইকোর্টের সামনে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে ৭ সদস্যদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা আমরা ছিলাম, আমরা সকলেই একত্রিত হয়েছি। এই সরকার বলতে চাচ্ছে যে স্থানীয় সরকার ঠিক মতো চলছে না, তাই স্থানীয় সরকার দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি যেখানে চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যান হয়েছে, যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইউএনও বা এসি ল্যান্ড দায়িত্ব পালন করছে। আগামীকাল বিএনপির বর্ধিত সভা, যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন নেতারা, যেখানে অংশ নেবেন নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও। প্রায় ৪,০০০ নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন নতুন বার্তাও। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার ৫ দিন আগে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল রাজধানীর একটি হোটেলে। গ্রেফতার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে সেটি অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে মার্চে অনুষ্ঠিত হয় বিএনপি কাউন্সিল। জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। বিগত ১৫-১৬ বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের ৪,০০০ নেতৃবৃন্দ ২৭ তারিখে এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন।
জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে চলছে আয়োজনের নানা প্রস্তুতি। নিয়মিত পরিদর্শন আর তদারকি করছে দলের দায়িত্বশীল নেতারা। তারা জানান এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি। মাঠে যারা রাজনীতিটা করেন আমাদের দলের, তাদের মতামতটা কি, তারা কি চিন্তা ভাবনা করছে সেটাকে আমরা গ্রহণ করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিয়েই আমরা পরবর্তী কর্মসূচি, পরবর্তী আমাদের এগিয়ে যাওয়ার পথ আমরা নির্ধারণ করি। এবার একই সাথে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যে মতামতগুলো যেটা থাকে সেগুলোও কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়। যে কোনো ষড়যন্ত্রের মুখে নিজেদের ঐক্য অটুট রাখার বিষয়টি গুরুত্ব পাবে এই সভায়। চলমান ষড়যন্ত্র যেটা রয়েছে সেটা দেশীয় এবং আন্তর্জাতিক, সেই সবগুলোকে অ্যাড্রেস করে কর্মপরিকল্পনা নির্ধারণটাই হলো এই বর্ধিত সভার মূল প্রতিপাদ্য বিষয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি, সব কিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। নির্বাচনের যে আমরা প্রস্তুত রাখবো তেমনি প্রয়োজন হলে আন্দোলন করার মতো শক্তি বা প্রস্তুতি যেন সবসময় থাকে সে ব্যাপারেও আমরা তাদের নির্দেশনা দেব এবং তাদের মতামত আমরা গ্রহণ করব। বৃহস্পতিবারের বর্ধিত সভাকে ঘিরে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহ আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তার। প্রায় ২৮ বছরের বিরতি শেষে বিএনপির বর্ধিত সভা ঘিরে নানান প্রস্তুতি জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন এই মাঠে। দলটি সর্বশেষ ১৯৯৭ সালে বর্ধিত সভার আয়োজন করেছিল। এবারের বর্ধিত সভা ঘিরে ব্যাপক উৎসাহ আর আগ্রহ দলের সর্বস্তরে। বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবে এই বর্ধিত সভায় এবং দলের শীর্ষ নেতৃত্ব একটি বার্তা পৌঁছে দেবেন তৃণমূলের প্রতি, এমন প্রত্যাশা করছেন নীতি নির্ধারকরা। তারা বলছেন আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেবল বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জানা গেছে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি নাম। তারা জানান সংগঠনটিতে শীর্ষ ৪টি পদ থাকবে: আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে। এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন। কোনো ব্যতিক্রম না ঘটলে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কেন্দ্রের সদস্য সচিব পদে থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আর মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী ১৩ থেকে ১৬ মার্চ তিনি ঢাকা সফর করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি, এমনটাই জানানো হয় কার্যালয়ের ওই বার্তায়। গেল ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র তিনি হস্তান্তর করেন জাতিসংঘ মহাসচিবের কাছে। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাখাইনে তাদের প্রত্যাবাসনের ইস্যুটিও তুলে ধরা হয়। এ ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিগত সরকারের বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে তিনি বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্ন দশায় থাকা অর্থনীতিকে ৬ মাসে অন্তর্বর্তী সরকার একটি ভালো জায়গায় নিয়ে এসেছে দাবি করেন তিনি। অভিযোগ, দেশ জুড়ে মডেল মসজিদ তৈরির অজুহাতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে আশ্বাস দেন শফিকুল আলম। এছাড়া চিটাগং পোর্ট, ইপিজেডের সঠিক ব্যবহার এবং বড় বড় কোম্পানির পাওনা মিটিয়ে দেয় দ্রুত বিদেশি বিনিয়োগ আসবে, এমন আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
আমরা এটাকে ইয়ে করছি এবং ওনাদের মেন ডেস্ট্রয়ার ওয়ান অফ দ্য মেজর টুল ছিল হচ্ছে 6-9 করা। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে, ট্যাক্স বাড়াতে হচ্ছে এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল। কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে, যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 6 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক মন্ত্রী, এমপি এবং পুলিশ সদস্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে একই থানার মামলায়। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল ওহাব এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড এবং একই থানার ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক এমপি হাজি সেলিম, সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ, সাবেক এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি আব্দুল্লাহ আল জাকুব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে। রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদে রামপুরা থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও ব্যবসায়ীরা। এর আগে সকালে বনশ্রীতে অলংকার জুয়েলার্সের সামনে বিভিন্ন ব্যানারে তারা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বনশ্রী সড়ক অবরোধ করলে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাসীদের চাঁদা দেয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর মেসেজের সূত্র ধরেই আসামি ধরা যায়, সেখানে পুলিশ নীরব। এ সময় রামপুরা থানা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে জুয়েলার্স মালিক সমিতির নেতারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ তাদের। পুলিশ জানায়, এই ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। তদন্তের স্বার্থে আসামির তথ্য এখনই জানানো যাচ্ছে না বলেও দাবি থানা পুলিশের। এই সন্ত্রাসীগুলো বহিরাগত না, অবশ্যই তারা এলাকার আশেপাশের, না হলে তারা জানে কিভাবে ব্যবসায়ী কখন যায়, কয়টা বাজে আসে, কয়টা বাজে যায়। গত 3 দিন হয়ে গেল, আজ পর্যন্ত এতগুলি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত একটি আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, হতাশ হইতে চাই না। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর টহল তল্লাশি। অপরাধ দমনে 65 জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, জানান ডিএমপি পুলিশ কমিশনার। রাতে বিভিন্ন এলাকা ঘুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা নিরসনে মাঠে আছে প্রশাসন। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেপরোয়া অপরাধীরা অলিতে গলিতে অস্ত্র ঠেকিয়ে, গুলি ছুড়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছে সর্বস্ব। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নব থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ অভিযান কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। পরে যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এ সময় ডিএমপি কমিশনার বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। তবে চোর বা ছিনতাইকারী সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান করেন তিনি। কতক্ষণ পরপরই আপনি ল এনফোর্সিং এজেন্সির কাউকে না কাউকে পাবেন, আপনারা তাদেরকে হাতে তুলে দেন, আমরা আইনগতভাবে তাদেরকে কোর্টে সোপর্দ করি। আপনারা নিজেরা কেউ বা ঢাকাবাসী যেন আইন হাতে উঠে নেয় নাই। এদিকে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে, এ মন্তব্য করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে জননিরাপত্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। তাদের দাবি মূল সড়ক নয়, অলিতে গলিতেও রাখা হয়েছে নজরদারি। আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। মঙ্গলবারে উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দেয় পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত চেকপোস্ট, তল্লাশি চৌকির কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকটি থানাও ঘুরে দেখেন। উপদেষ্টা তার বাড়িধারার ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মে এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। পরে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথাও বলেন। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। কর্তৃপক্ষের ঘোষণার পর সকাল থেকে আবাসিক হল ছেড়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোর থেকেই ছাত্রছাত্রীরা হল ছাড়তে শুরু করেন। তারা জানান, সিন্ডিকেটের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন। তবে বহাল থাকবে দাবি আদায়ের লড়াই। দাবির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় ক্যাম্পাসেই অবস্থান নিয়েছেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। গতকাল সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ভিসির বাসভবনে তালা ঝোলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটে শিক্ষার্থীরা। নিরাপত্তার দাবি এবং ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এখানে যেমন আমরা ফার্স্টে ঢাকায় মুভ করছিলাম, যে আমাদের নিরাপত্তা ইস্যুস ছিল, ওর জন্য তো ওই কনসার্ন থেকে কি আর কি চলে যাবো আর কি। ইচ্ছা ছিল থাকা, কিন্তু এখন আসলে থাকা সম্ভব না, কারণ কালকে নোটিশ দেওয়ার পর বাসা থেকেও বলতেছে যেহেতু হবে নোটিশ দিয়ে দিচ্ছে, তাই এখন তোমার থাকার দরকার নেই, চলে আসো। বাড়ি কক্সবাজার, কিছুদিন হয়তো থাকবো আমার আত্মীয়র বাসায়, এরপরে হয়তো চলে যাবো। অ্যাটলিস্ট বিকাল 5টার মধ্যে টাইম দিতে, যাতে সবাই সুন্দর মতো বাসায় যেতে পারে। এখন তো অনেকের বাস থাকে না সকালে, বা অনেকের লং জার্নি। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেননি তারা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টি মেডিকেল কলেজেই এর প্রভাব পড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের 160 জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করার রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। 48 ঘন্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ।
2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট পৌঁছালেও নির্বাপনের কাজ করে 9 ইউনিট। ভেতরে থাকা 2 ব্যক্তিকে অক্ষত উদ্ধার করা গেছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন জানান, ভবনটির 6ষ্ঠ তলার ঢাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। জানান, ভবনটিতে সেন্ট্রাল এসির ভেন্টিলেশন ঢাকা ছিল। নয়াপল্টনের জামান টাওয়ার 16 তলা ভবনের 4র্থ ও 5ম তলায় ভোরে হয় অগ্নিকাণ্ড। ঘড়িতে সময় তখন 5টা 15। ফায়ার সার্ভিস খবর পেয়ে 5টা 40 পৌঁছায় ঘটনাস্থলে। আগুনের ভয়াবহতা দেখে আরও কিছু ইউনিটকে ডাকে। শেষমেশ 14 ইউনিট উপস্থিত হয় জামান টাওয়ারের সামনে। এই ভবনে গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়ায় সব অন্ধকার হয়ে যায়। কেউ কেউ পাশের ভবন দিয়ে নামতে সক্ষম হন, কিন্তু আটকা পড়েন কয়েকজন। আমি উপর থেকে নামছি পাশের বিল্ডিং হয়ে। উপর থেকে সেফ এক্সিটে পাশের বিল্ডিং এ যাওয়ার একটা রাস্তা আছে। হঠাৎ করে একটা ছেলে চিক করে পড়তেছে, তারপর সিঁড়ির দরজা খুলে দেখলাম যে ধোঁয়া আর ধোঁয়া। এক সিঁড়িতে আসছি, তার দেখে ওদিকে আর বেরোন যায় না। তারপর 3টে সিঁড়ি, আর একটা আটকানো তালা মারা। 4 তলায় হলো যে সিঁড়ি তালা মারা ছিল, তালা ভাঙ্গা দিছি, 4-5 জন বের হয়ে গেল। পরে দ্রুত আমরা হচ্ছে ওই যে পানি মাইরা তারপর হচ্ছে ওইটা নিয়ন্ত্রণ রাখছি। আমরা 3 তালা আমাদের নিয়ন্ত্রণ রাখছি। মদের বার, এই জিনিসটা অনেকেই জানে না। এখানে একটা মদের বার দেওয়া হয়েছে ওনাদেরকে। আমি ব্যক্তিগতভাবে বহুদিন ওনাদেরকে বলছি যে ভাই আপনাদের এগুলো কন্ট্রোল করেন অবশ্যই এখান থেকে, কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা চলে তাদের। আগুন নির্বাপনের পরে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক। জানান, প্রায় 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বলেন, 6ষ্ঠ তলার ঢাকার রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত। এছাড়া সেন্ট্রাল এসির ভেন্টিলেশনও ঢাকা ছিল। জানান, ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও দুর্ঘটনার সময় কাজ করেনি। ফায়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে কাজ করেনি। কিছু কাজ করেছে, কিছু কাজ করেনি। 6 তলায় গ্লাস ভাঙার পর কি পরিমাণ ধোঁয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই 7, 8, 9, 10 তলার মধ্যে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখব, যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করেছে কিনা। বারবার জামান টাওয়ারে অগ্নিকাণ্ড কেন সেটা খতিয়ে দেখা হবে, এমনটাই জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাজেকের পুড়ে যাওয়া অংশে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অগ্নিদগ্ধ কটেজ আর রেস্টুরেন্টের জায়গা পরিষ্কার করতে সাধ্যমতো চেষ্টা করছেন স্থানীয়রা। আগুনের সঞ্চালন লাইনের তার পুড়ে যাওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন সাজেক। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তদন্তের কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। খাদ্য সামগ্রী, কম্বল ও নগদ অর্থ দেয়া হচ্ছে উপজেলা প্রশাসনের তরফ থেকে। ঘর সহ 50 লক্ষ টাকার মালিক ছিলাম আমি। বর্তমানে আমার 50 টাকারও মালিক না আমি। অনেকের কাছ থেকে ঋণ করে আমাদের রিসোর্টটা প্রায় 40 লাখ টাকার উপরে খরচ করে রিসোর্টটা করা। সম্ভব 10 মিনিটও লাগে নাই আমার 40 লাখ টাকা শেষ হইতে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আরো পর্যায়ক্রমে সর্বোচ্চ সহায়তা প্রদান করার চেষ্টা করব। আমাদের জেলা প্রশাসন এই ব্যাপারে খুবই আন্তরিক এবং কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে অবগত আছে। নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হচ্ছে আজ বিকেলে মধুর ক্যান্টিন থেকে। এই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। সহকর্মী তানভীর মৌসুম আছেন টিএসসিতে, সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। তানভীর, এই সংগঠনের নেতৃত্বে কারা থাকছেন এবং নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকছে কিনা সে ব্যাপারে জানতে চাই। এই যে নতুন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকবে কেন্দ্রীয় সমন্বয়করাই, যারা এই বিগত অভ্যুত্থানের সময় এবং ছাত্র আন্দোলনে যারা ছাত্র ছিলেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে এটি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে ছাত্র এবং সমন্বয়ক যারা, কেন্দ্রীয় সমন্বয়ক যারা, তার নেতৃত্বে থাকলেও নতুন যে আরেকটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তির যে আত্মপ্রকাশের কথা বলা হচ্ছে, যে আত্মপ্রকাশের সূত্র ধরেই কিন্তু সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন, সেই রাজনৈতিক শক্তির সাথে কিন্তু এই নতুন যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেটির সম্পর্ক থাকছে না। এবং এখানকার নেতৃত্বে, এই নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বে কারা থাকতে পারে সেখানে কিন্তু বেশ কয়েকটি সম্ভাব্য নাম এসেছে এবং যার মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক আবু বকর মজুমদারের নামও কিন্তু এসেছে। এবং এর আগেও কিন্তু একটি সংবাদ সম্মেলনে আবু বকর মজুমদার বলেছিলেন
বলেছিলেন যে এই যে নতুন যে ছাত্র সংগঠনটি হচ্ছে সেটি হবে সম্পূর্ণ রাজনৈতিক লেজুরবৃত্তি থেকে মুক্ত এবং এটি হবে টপ টু বটম একটি গণতান্ত্রিক উপায়ের ছাত্র সংগঠন এবং এটির সাথে আসলে অন্যান্য যে সকল নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে চলেছে সেগুলোর কোনো সম্পর্ক থাকবে না বলেও কিন্তু জানান আবু বাকের মজুমদার। এবং তিনি কিন্তু জানান যে এই যে নতুন যে রাজনৈতিক দল এবং যে ছাত্র সংগঠনটি রয়েছে সেখানে 4টি সম্ভাব্য পদ থাকতে পারে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সদস্য সচিব থাকতে পারে, আহ্বায়ক থাকতে পারে, এ ধরনের বিভিন্ন পদ থাকতে পারে এবং এর মধ্যে কিন্তু প্রতিটি পদে কারা কারা থাকতে পারেন সেটির কিন্তু একটি সম্ভাব্য তালিকাও কিন্তু যদি বলি যে এই গণমাধ্যমে কিন্তু চলছে এবং এটি যে আসলে এটির সাথে আসলে অন্যান্য যে রাজনৈতিক দল সেগুলোর কোনো সম্পর্ক থাকবে না। এটি যেমন উল্লেখ করার মতো আরেকটি বিষয় হচ্ছে যে আবু বাকের মজুমদার এর আগে কিন্তু বলেছিলেন যে এই সংগঠনে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে 28 বছর। ইশরাত, ধন্যবাদ আপনাকে তানভীর। খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শুল্ক কর কমিয়েছে, কিন্তু বাজারে পড়েনি প্রত্যাশিত কোনো প্রভাব। শবে বরাতের পর থেকে খেজুরের চাহিদা বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট। এদিকে বাজারে অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইফতারির প্রধান অনুষঙ্গ খেজুর, দাম সহনীয় রাখতে সরকার এবার বেশ আগেই অর্থাৎ 21 নভেম্বর শুল্ক কর কমিয়েছে। মোট কর 63.6% থেকে কমিয়ে 38.7 নির্ধারণ করা হয়। শুরুতে এর সুফল মিললেও এখন আবার দাম বাড়তে শুরু করেছে। শবে বরাতের পর থেকে খেজুরের চাহিদা বাড়তে শুরু করেছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে সক্রিয় হয়ে উঠছে সিন্ডিকেট, বাড়তে শুরু করেছে দাম, মিলছে না শুল্ক কর কমানোর সুফল। এই খেজুরটা আমরা আগে কিনছি 1000-1200, এখন এটা বর্তমানে আজকে বিক্রি করতেছে 1500 টাকা কেজি। মনে হয় যে এবার রমজানে খেজুর ছাড়া ইফতার করতে হবে। আগে যে খেজুর আমরা 5000 টাকা নিয়ে গেছি ওই খেজুর এখন 6000, 5500। গভর্নমেন্ট মনে হয় এটাকে ট্যাক্স কমায়, ভ্যাট কমায় দিছে, যার কারণে এটা কমার কথা। প্রত্যেক মিডিয়াতেও বলছে এটা কমবে, কিন্তু উল্টা দেখতেছি বাড়ছে মার্কেটে। পাইকারি পর্যায়ে সপ্তাহখানেক আগে সাধারণ মানের খেজুর বিক্রি করা হতো 115 থেকে 120 টাকায়, এখন বিক্রি করা হচ্ছে 130 থেকে 140 টাকায়। খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে 220 থেকে 250 টাকা। পাইকারি পর্যায়ে আজুয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম খেজুরের জন্য গুনতে হচ্ছে 1000 থেকে 1200 টাকা। খুচরা পর্যায়ে মানভেদে বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়। মরিয়ম খেজুরটা হয়তো 300-400 টাকা বাড়ছে, আর অন্যান্য খেজুরগুলো হয়তো 200-100 টাকা বাড়ছে সবগুলাই। যেমন আজোয়া দেখা যায় যেটা 4400 ছিল 45 হয়েছে, মাবরুম যেটা দেখা যায় 5500 ছিল 100 বাড়ছে 5600 হয়েছে। সবচেয়ে কম দামি খেজুর যদি আপনি বলেন জিয়াদি খেজুর যেটা বস্তা সেটা 120 টাকা থেকে 125 টাকা, এবং সবচেয়ে দামি খেজুর যেটা মেরজুয়েল সেটা 1200 থেকে 1100 থেকে 1200 টাকা। সবার জন্য আমভাবে যেটা খাওয়ার জন্য ওগুলোতে প্রায় 62 থেকে 38-এ চলে আসছে খেজুরের ডিউটি। 1500-1700 টাকা দিয়ে শৌখিন আজোয়া কিন্তু কেউ খাবে না, মেরজুলটাও কেউ খাবে না, ওটার মধ্যে ট্যাক্স কিন্তু সরকার কমায় নাই। বাজারে অস্থিরতা তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরশু আমি মিটিং করেছি, তখনও এখানে উপস্থিত ছাত্র প্রতিনিধি ছিল, এখানে অন্যান্য ব্যবসায়ীরা ছিলেন। আমরা তদন্ত করে এরকম যদি থাকে কেউ অতিরিক্ত দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজানে খেজুরের চাহিদা থাকে 50,000 টন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রথম রোজা থেকেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বিএসটিআই। রাজধানীতে প্রতিদিন 3টি এবং জেলা উপজেলা পর্যায়ে 1টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে। তিনি জানান, খোলা বাজার থেকে ইফতার ও সেহরির 737টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এর মধ্যে পরীক্ষা হয়েছে 559টি। নিম্নমানের পণ্যে পাওয়া গেছে 47টি। মানহীন পণ্য তালিকায় আছে প্রাণীজ ঘি, ফ্রুটস ড্রিঙ্ক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, মশলা। শিল্প উপদেষ্টা জানান, 4 মাসে 471টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মামলা হয়েছে 428টি। কারাদণ্ড দেওয়া হয় 3 জনকে। সিলগালা করা হয় 23টি প্রতিষ্ঠান। রোজাদারগণ সচরাচর যে সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, এই ক্ষেত্রে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে, যেহেতু তাই এই ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআই এর পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের তৎপরতায় অংশগ্রহণ করবে।
অতিরিক্ত শিল্প লবণ আমদানি বন্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন লবণ চাষিরা। সকাল 11টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এই বিক্ষোভ করে তারা। এই সময়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, ইন্ডাস্ট্রিয়াল সল্টের নাম দিয়ে চাহিদার তুলনায় অনেক বেশি লবণ আমদানি হচ্ছে। এতে দেশীয় লবণ শিল্প ক্ষতির মুখে পড়েছে। মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তারা। দেশীয় লবণ শিল্পের সাথে প্রায় 65,000 চাষি সক্রিয়ভাবে জড়িত। আমদানির কারণে লবণের উৎপাদন ভালো থাকা সত্ত্বেও ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা।